একটু চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করা যাক। স্টুডেন্টসদের বলছি, মানে ধরো এই মুহূর্তে যে শ্বাস নেওয়ার বাতাসটা আমাদের চারপাশে আছে সেটা হঠাৎ করে পুরোপুরি উধাও হয়ে গেল। বাপ রে, ভাবতেই তো কেমন একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। হ্যাঁ, আকাশে কোনো মেঘ নেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনকি বাতাসের কোনো অস্তিত্বই নেই। চারপাশটা কেমন হবে তখন? পুরোটাই একটা নিস্তব্ধ, নিষ্প্রাণ, মানে ভয়ঙ্কর একটা গ্রহ হয়ে যাবে। একদম ঠিক, ঠিক যেন চাঁদের পৃষ্ঠের মতো। দিন আর রাতের তাপমাত্রার পার্থক্য এতটাই চরম হবে যে প্রাণ টিকে থাকাটাই অসম্ভব। তাহলে আমাদের চারপাশের এই অদৃশ্য রক্ষা কবচটা আসলে কি? দারুণ একটা প্রশ্ন দিয়ে শুরু হলো তো। আমাদের চ্যানেলে স্বাগতম। হ্যাঁ, স্বাগতম সবাইকে। আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, আর নয় আগের মতো বোরিং পড়াশোনা। একদম, আর নয় শুধু মুখস্থ করে কোনো মতে নাম্বার তোলার চেষ্টা। রাইট, এখানে আমরা টেকনোলজি ব্যবহার করে দ্রুত রিভিশন আর গভীর বোঝাপড়া দুটোই একসাথে করব। আর যারা শুনছো, মানে স্টুডেন্টদের জন্য একটা দারুণ খবর আছে। এই ক্লাস শেষে তোমরা পাবে কালারফুল ডিটেইল নোট, মাইন্ড ম্যাপ আর একদম ওয়ান স্টপ সলিউশন। হ্যাঁ, ভিডিও ডেসক্রিপশন বা পিন্ড কমেন্ট থেকে নোট পেয়ে যাবে। আলাদা করে অন্য কোনো বই বা গাইড কিচ্ছু লাগবে না। তো আজকে আমরা ঠিক কি কি বিষয় নিয়ে আড্ডা দেব, মানে আলোচনা করব, তার একটা ক্লিয়ার প্রিভিউ দিয়ে দেওয়া যাক। হ্যাঁ, আজকে আমাদের মূল টপিক হলো বায়ুমণ্ডল। এটা কি, এর বিভিন্ন স্তর আর তাদের দারুণ সব বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। সাথে জানব যে উচ্চতা বাড়ার সাথে সাথে কেন তাপমাত্রা আর চাপের এত অদ্ভুত পরিবর্তন হয়। আর সবশেষে থাকছে বায়ুর পরিচলন, মানে এই যে চারপাশের হাওয়া বয় বা হঠাৎ ঝড় উঠে যায়, তার পেছনের বিজ্ঞানটা আসলে কি। তাহলে একেবারে গোড়ার কথা থেকেই শুরু করি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, চলো। এই যে পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য চাদরটার কথা আমরা বলছিলাম, এটা আসলে কি? মানে আমরা তো দেখতে পাই না, কিন্তু অনুভব ঠিকই করি। আসলে এটা মূলত একটা গ্যাসীয় উপাদানের আবরণ। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানেই এটা পৃথিবীর গায়ে লেপ্টে আছে বলা যায়। আর এই আবরণটার প্রধান কাজগুলো শুনলে কিন্তু অবাক হতে হয়। এটা শুধু আমাদের শ্বাস নেওয়ার গ্যাসই দেয় না। হ্যাঁ, সূর্যের যে মারাত্মক ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, মানে ইউভি রে আছে, সেটা থেকে কিন্তু আমাদের এই আবরণটাই বাঁচায়। রাইট, আবার পৃথিবীর তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে। না হলে দিনে আমরা গরমে পুড়ে যেতাম আর রাতে ঠান্ডায় জমে বরফ হয়ে যেতাম। একদম। একটু ভাবো তো, অক্সিজেন না থাকলে কি আমরা বাঁচতাম? একেবারেই না। কিন্তু বাতাসে আসলে কি কি আছে, মানে উপাদানের পার্সেন্টেজগুলো তো মনে রাখা জরুরি। হ্যাঁ, ডেটাগুলো খুব স্পেসিফিক। বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, প্রায় 78.08%। বাপরে, এতটা নাইট্রোজেন! তারপর? এরপরই আছে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি অক্সিজেন, 20.98%। আচ্ছা, মানে প্রায় 21%। আর কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড আছে মাত্র 0.035%। এছাড়াও আর্গন আছে 0.93%, আর সাথে জলীয় বাষ্প, ধূলিকণা এগুলো তো আছেই। আচ্ছা, এই বায়ুমণ্ডলটাকে বোঝানোর জন্য আমি একটা সহজ উদাহরণ দিই, মানে একটা পেঁয়াজের সাথে তুলনা করা যেতে পারে। পেঁয়াজ? মানে ওই স্তরে স্তরে খোসা ছাড়ানোর ব্যাপারটা? একদম তাই। বায়ুমণ্ডল কিন্তু একটানা মাটি থেকে মহাকাশ পর্যন্ত একরকম নয়। এটা 5টি আলাদা স্তরে বিভক্ত। হ্যাঁ, আর এই স্তরগুলোর মধ্যে প্রথম 3টাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, আর শেষের দুটোকে বলে হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। তো একদম নিচের স্তরটা নিয়ে আগে আলোচনা করা যাক, কারণ আমরা তো এখানেই বাস করি। রাইট। মাটি থেকে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই স্তরটার নাম হল ট্রোপোস্ফিয়ার। আর বাংলায় এর নামটা বেশ ইন্টারেস্টিং, ক্ষুব্ধমণ্ডল। হ্যাঁ, ক্ষুব্ধমণ্ডল বলার কারণও আছে। এই যে আমাদের মেঘ, বৃষ্টি, ঝড়, মানে আবহাওয়ার যাবতীয় খেলা সব এখানেই হয়। আচ্ছা, একটা দারুণ পদার্থবিজ্ঞানের নিয়ম কিন্তু এই স্তরে কাজ করে। স্টুডেন্টদের এটা খুব ভালো করে বুঝতে হবে। ওই উচ্চতার সাথে তাপমাত্রার পরিবর্তনের নিয়মটা তো? হ্যাঁ, সাধারণত আমাদের কি মনে হয়, উপরের দিকে উঠলে মানে সূর্যের কাছাকাছি গেলে তো গরম লাগার কথা, তাই না? স্বাভাবিক লজিকে তো তাই মনে হয়, কিন্তু ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে তাপমাত্রা উল্টে কমতে থাকে। মানে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। 15 ডিগ্রি থেকে কমতে কমতে -56 ডিগ্রি সেলসিয়াসে চলে যায়। বাপরে! কিন্তু এমনটা কেন হয়? মানে উপরে উঠলে তাপমাত্রা কমে কেন? আসলে তাপ মূলত ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আসে। সূর্য সরাসরি বাতাসকে গরম করে না। আগে মাটি গরম হয়, তারপর সেই মাটির তাপে সংলগ্ন বাতাস গরম হয়। ও, বুঝতে পেরেছি।
মানে মাটি থেকে যত উপরে ওঠা যাবে তাপের উৎস থেকে দূরত্ব তত বাড়বে, তাই বাতাস তত ঠান্ডা হতে থাকবে। একদম পারফেক্ট। আর এই ট্রোপোস্ফিয়ারের শেষ সীমানায় মানে ওই 12 কিলোমিটার উচ্চতায় গিয়ে তাপমাত্রা আর বদলায় না। আর এই সীমানাটাকে আমরা বলি ট্রোপোপজ। তাহলে এই মেঘবৃষ্টির স্তর পেরিয়ে যদি আমরা আরও উপরে উঠি তখন কি হবে? তখন আমরা দ্বিতীয় স্তরে প্রবেশ করব, যার নাম স্ট্র্যাটোস্ফিয়ার। এটা ওই 12 থেকে 35 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রোপোস্ফিয়ার যদি ক্ষুব্ধ মণ্ডল হয় তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার হলো শান্ত মণ্ডল। হ্যাঁ, কারণ এখানে ধূলিকণা বা মেঘ প্রায় নেই বললেই চলে। একদম শান্ত আকাশ। আর আকাশ শান্ত বলেই তো জেট প্লেনগুলো কোনো রকম বাধা ছাড়া এই স্তর দিয়ে খুব সহজে যাতায়াত করতে পারে, তাই না? ঠিক তাই, পাইলটরা এই স্তরটাকেই বেছে নেন ওড়ার জন্য। তবে এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা কিন্তু একটা ছাতা। ছাতা মানে ওজোনোস্ফিয়ারের কথা বলছো তো? একদম। 16 থেকে 30 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের প্রায় 90% ওজোন গ্যাস থাকে। আর এই ওজোন স্তরই তো সেই বিশাল ছাতা যা সূর্যের ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিগুলোকে শুষে নেয়। হ্যাঁ, আর এই ইউভি রশ্মির শোষণের কারণেই এখানকার তাপমাত্রার নিয়মটা কিন্তু ট্রোপোস্ফিয়ারের ঠিক উল্টো হয়ে যায়। মানে এখানে কি ওপরে উঠলে তাপমাত্রা বাড়ে? ঠিক ধরেছ। অতিবেগুনি রশ্মি শোষণের ফলে উৎপন্ন তাপের কারণে এখানে উচ্চতা বাড়লে তাপমাত্রা -56 ডিগ্রি থেকে বেড়ে একেবারে 0 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। দারুণ একটা মেকানিজম। আর এই স্তরেরও শেষ সীমানাকে বলা হয় স্ট্র্যাটোপজ। তাহলে এই ওজোন ছাতা পার হয়ে আমরা যদি আরও ওপরে উঠি তখন আমরা যাব মেসোস্ফিয়ারে। হ্যাঁ, ৪৫ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর মেসোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর। একদম। এখানে তাপমাত্রা কমতে কমতে -100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। বাপরে, -100! আর স্টুডেন্টদের বলছি এখানে একটা বিষয় খেয়াল করো, মহাকাশ থেকে ছুটে আসা উল্কা কিন্তু এই স্তরে এসেই পুড়ে ছাই হয়ে যায়। হ্যাঁ, এটা একটা দারুণ পয়েন্ট। আর এর শেষ প্রান্ত হল মেসোপজ। মেসোপজ পেরোলেই শুরু হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মানেই চরম অবস্থা, ৮৫ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে কিন্তু তাপমাত্রা সাংঘাতিক। হ্যাঁ, মহাজাগতিক রশ্মির কারণে এখানকার তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। ১২০০ ডিগ্রি ভাবা যায়? আর এখানে বাতাস প্রায় নেই বললেই চলে, তাই আকাশটাও কালো দেখায়। তবে এত উপরে হলেও এই স্তরের কিন্তু আমাদের জীবনে বিরাট ভূমিকা আছে। আয়োনোস্ফিয়ারের নাম শুনেছ তো? হ্যাঁ, রেডিও তরঙ্গের সাথে যুক্ত তো ব্যাপারটা। একদম। এই স্তরেই আয়োনোস্ফিয়ার থাকে, যা রেডিও তরঙ্গ প্রতিফলিত করে পৃথিবীতে ফিরিয়ে দেয়। ও, তার মানে পৃথিবীতে যে বেতার যোগাযোগ বা রেডিও শোনা সম্ভব হয় সেটা এই থার্মোস্ফিয়ারের জন্যই। রাইট। এছাড়াও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং ওই যে মেরুজ্যোতি মানে অরোরা, সেটাও কিন্তু এই স্তরেই দেখা যায়। এরপর তো বায়ুমণ্ডলের একদম বাইরের স্তর এক্সোস্ফিয়ার, ৫০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, এখানে প্রধানত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস থাকে। আর আমাদের যত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট আছে সেগুলো এখানেই অবস্থান করে। আচ্ছা, এতগুলো স্তরের কথা তো বললাম, কিন্তু একটা সাধারণ নিয়ম মানে ইউনিভার্সাল রুলের কথা তো মনে করিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, চাপের নিয়মটা। যে কোনো স্তরেই হোক না কেন, উচ্চতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে যায়। তার মানে বায়ুর চাপও সবসময় হ্রাস পায়। একদম। খুব সহজ একটা উদাহরণ দিই। পাহাড়ে গেলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় কেন? কারণ উঁচুতে বায়ুর চাপ আর অক্সিজেনের ঘনত্ব কমে যায়। দারুণ উদাহরণ। তো এ তো গেল বায়ুমণ্ডলের স্তরে স্তরে গঠনের কথা, কিন্তু এই যে আমাদের চারপাশে হাওয়া বয়, এটা কেন হয়? এর পেছনের বিজ্ঞানটা হলো বায়ুর পরিচলন, মানে কনভেকশন। ব্যাপারটা একটু সহজভাবে বুঝিয়ে বলা যায়? ধরো, সূর্যের তাপে ভূপৃষ্ঠের কাছাকাছি বাতাস যখন গরম হয়ে যায় তখন সেটা হালকা হয়ে উপরে উঠে যায়। আচ্ছা, বাতাস উপরে উঠে গেলে তো সেখানে একটা শূন্যস্থান বা নিম্নচাপ তৈরি হবে। ঠিক বলেছ। আর প্রকৃতি তো শূন্যস্থান পছন্দ করে না, তাই সেই শূন্যস্থান পূরণ করতে চারপাশ থেকে ঠান্ডা আর ভারী বাতাস ছুটে আসে। তার মানে বাতাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একদম। এই চাপের পার্থক্যের কারণেই বায়ু প্রবাহ হয়। কিন্তু এই বাতাস যখন খুব বেশি স্পিডে আসে, মানে প্রচণ্ড বেগে ছুটে আসে, তখনই তো প্রলয়ঙ্করী ঝড়ের সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, যখন দুটি জায়গার মধ্যে বায়ুচাপের পার্থক্য খুব বেশি হয়ে যায় তখন বাতাস ভয়ঙ্কর রূপ নেয়। আর তখনই সাইক্লোন, টাইফুন বা হারিকেনের মতো বিধ্বংসী ঝড় তৈরি হয়। বাপরে, প্রকৃতির কি অসাধারণ একটা ব্যালেন্স, আবার কি ভয়ঙ্কর শক্তি। হ্যাঁ, তো আজকের আলোচনা থেকে আমরা বায়ুমণ্ডলের অনেকগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট কভার করলাম। একদম।
আর পরীক্ষার কথা মাথায় রেখে চলো একটা কুইক রিক্যাপ করে ফেলি এক্সাম হিন্ট স্টাইলে। দারুণ আইডিয়া। আমি শুরু করছি। ট্রোপোস্ফিয়ার মানেই আবহাওয়া, মেঘ, বৃষ্টি আর ঝড়। আর স্ট্র্যাটোস্ফিয়ার মানে শান্ত আকাশ, ওজোন স্তর আর জেট প্লেনের রাস্তা। মেসোস্ফিয়ার মানেই সবচেয়ে ঠান্ডা স্তর আর উল্কা পোড়া। থার্মোস্ফিয়ার মানে রেডিও তরঙ্গ, আয়োনোস্ফিয়ার আর মেরুজ্যোতি। আর সবশেষে এক্সোস্ফিয়ার মানেই কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। পারফেক্ট। এই পয়েন্টসগুলো মনে রাখলে বায়ুমণ্ডল নিয়ে আর কোনো চিন্তা নেই। একদম। তবে আজকের ক্লাস শেষ করার আগে স্টুডেন্টদের জন্য একটা চিন্তামূলক প্রশ্ন ছুড়ে দিতে চাই। হ্যাঁ, অবশ্যই বাস্তব জীবনের সাথে কানেক্ট করাটা খুব জরুরি। একটু ভেবে দেখো তো সবাই, যে বায়ুমণ্ডল আমাদের মাথার ওপর এমন নিখুঁত একটা সুরক্ষা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, তাকে কি আমরা ঠিকভাবে রক্ষা করছি? খুব দামি একটা প্রশ্ন। হ্যাঁ, নাকি আমাদের দূষণ আর অবহেলার কারণে নিজেদের অজান্তেই একটু একটু করে ধ্বংস করছি এই রক্ষা কবচকে? এর উত্তরটা কিন্তু তোমাদের কাছেই, স্টুডেন্টসদের বলছি। এটা নিয়ে একটু গভীরভাবে চিন্তা করো। আর আজকের এই আলোচনার সব ডিটেল নোটস কিন্তু ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে পেয়ে যাবে। হ্যাঁ, সবাই নোটসগুলো ডাউনলোড করে নিও। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার এমন আড্ডা হবে। ততক্ষণের জন্য বিজ্ঞানকে শুধু বইয়ের পাতায় আটকে রেখো না। একদম। চারপাশের প্রাকৃতিক ঘটনাগুলোর পেছনের বিজ্ঞানটা খুঁজতে থাকো। সবাই ভালো থেকো। একটু কল্পনা করো, ধরো তুমি রোদে দাঁড়িয়ে আছো। খুব সুন্দর একটা সকালের মিষ্টি রোদ। ঠিক, সূর্যের আলো গায়ে লাগছে, কিন্তু হঠাৎ যদি সেই আলো আর স্বাভাবিক না থাকে, মানে ধরো যদি সেই আলো তোমার ত্বককে নিমেষের মধ্যে পুড়িয়ে দেয় বা চোখ নষ্ট করে দেয়। বাবা, শুনতে তো একদম কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশন সিনেমার মতো লাগছে। একদম তাই। কিন্তু জানো কি, কে আমাদের এই ভয়াবহ পরিণতি থেকে বাঁচাচ্ছে? আকাশের অনেক ওপরে ভাসমান এক অদৃশ্য ঢাল। আর আজ আমরা সেই রহস্যই খুলব। তো আজকের আলোচনায় আমরা মূলত জানব ওজোন স্তর কি, কিভাবে এর সৃষ্টি ও বিনাশ হয়, কেন এই স্তরের ক্ষয় হচ্ছে, সিএফসি এবং নাইট্রোজেন অক্সাইডের ভূমিকা ঠিক কী, আর এর ধ্বংসের ফলে আমাদের ওপর কী মারাত্মক প্রভাব পড়তে পারে। তাহলে চলো একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে বলছিলাম আমরা রোদে পুড়ে যাই না কেন, এই কৌতূহল থেকেই স্ট্র্যাটোস্ফিয়ারের কথায় আসা যায়। আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একটা গ্যাসের আস্তরণ আছে। এটা হচ্ছে ওজোন স্তর। এখানে প্রচুর ওজোন গ্যাস, মানে 3টি অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি অণু, যার সংকেত O3, সেটা বিশাল একটা বলয় তৈরি করে আছে। আর এর কাজই হলো ওই ক্ষতিকারক অতিবেগুনি বা ইউভি রশ্মিকে আটকে দেওয়া, তাই তো? একদম ঠিক। এই স্তরটা স্পঞ্জের মতো সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিকে শুষে নেয়। এটা পুরো পৃথিবীর জন্য একটা প্রাকৃতিক সৌরপর্দা বা ন্যাচারাল সানস্ক্রিনের মতো কাজ করে। আচ্ছা, আমাদের ত্বকের সানস্ক্রিন তো ঘামে ধুয়ে যায়, কিন্তু পৃথিবীর এই বিশাল সানস্ক্রিন কতটা পুরু বা এর ঘনত্ব মাপা হয় কিভাবে? ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় ডবসন একক দিয়ে। সংক্ষেপে একে বলা হয় ডিইউ। এই ডবসন এককটার হিসেবটা ঠিক কেমন? একটু সহজ করে বুঝিয়ে বলবে? হ্যাঁ, ধরো প্রমাণ তাপমাত্রা ও চাপে, যাকে আমরা এসটিপি বলি, সেখানে যদি 0.01 মিলিমিটার বেধের কোনো ওজোন স্তর থাকে, তবে তাকে 1 ডবসন একক বা 1 ডিইউ বলে। একটু দাঁড়াও, 0.01 মিলিমিটার? এটা তো ভীষণই পাতলা। হ্যাঁ, আর সবচেয়ে অবাক করা তথ্য হল স্ট্র্যাটোস্ফিয়ারের সমস্ত ওজোন গ্যাসকে যদি আমরা নিচে নামিয়ে আনি আর সমতলের চাপে বিছিয়ে দিই, তাহলে পুরো পৃথিবীর এই ওজোন স্তরটা গড়ে মাত্র 3 মিলিমিটার পুরু হবে। মাত্র 3 মিলিমিটার? হ্যাঁ, এটা গড়ে প্রায় 300 ডবসন ইউনিটের কাছাকাছি হয়। এটা তো রীতিমতো শিওরে ওঠার মতো একটা তথ্য। এত পাতলা একটা আস্তরণ আমাদের বাঁচিয়ে রেখেছে। তো পৃথিবীর এই পাতলা সানস্ক্রিন কি স্থির হয়ে আছে, নাকি এর ভেতরেও কোনো পরিবর্তন ঘটছে? এখানে প্রকৃতির সবচেয়ে বড় ম্যাজিক। ওজোন স্তর কিন্তু একদম স্থির বা জড়ো কোনো পর্দা নয়। এটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে এবং ভাঙছে। তৈরি হচ্ছে আবার ভাঙছে, মানে একই সাথে জন্ম আর মৃত্যুর খেলা চলছে। হ্যাঁ, একটা দারুণ বৈপরীত্য। যে অতিবেগুনি রশ্মি থেকে আমরা বাঁচতে চাইছি, সেই রশ্মি আবার ওজোন তৈরি করছে। ধরো, স্ট্র্যাটোস্ফিয়ারে যে সাধারণ অক্সিজেন অণু বা O2 আছে, তার ওপর অতিবেগুনি রশ্মি এসে পড়ে। এক্ষেত্রে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য হয় 240 ন্যানোমিটার বা তার কম। তারপর সেই রশ্মি কি করে? অক্সিজেন অণুকে ভেঙে দেয়? ঠিক তাই।
শক্তি শোষণ করে অক্সিজেন অণুটি ভেঙে দুটি আলাদা অক্সিজেন পরমাণু তৈরি করে। এরপর ওই একটি পরমাণু আরেকটি আস্ত অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন বা O3 তৈরি করে। আচ্ছা, মানে ও আর O2 মিলে O3 হলো। সৃষ্টির মেকানিজমটা তো বুঝলাম, কিন্তু বিনাশটা কিভাবে হয়? বিনাশের ক্ষেত্রেও কিন্তু অতি বেগুনি রশ্মিই দায়ী। তবে এক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য একটু বেশি হয়, ৩০০ ন্যানোমিটার বা তার কম। আচ্ছা, ওই রশ্মি কি সরাসরি উৎপন্ন হওয়া ওজনের উপর পড়ে? একদম। ওজোন অণু বা O3 এই রশ্মির শক্তি শোষণ করে ভেঙে যায়, ভেঙে একটি অক্সিজেন অণু আর একটি অক্সিজেন পরমাণু তৈরি করে। এরপর ওই পরমাণুটি আবার আরেকটি ওজোন অণুর সাথে বিক্রিয়া করে দুটো অক্সিজেন অণু তৈরি করে। এই পুরো মেকানিজমটা শুনে একটা চমৎকার উদাহরণ মাথায় এলো। ভাবো যেন একটা জলের ট্যাঙ্ক। ট্যাঙ্ক। হ্যাঁ হ্যাঁ, একদিকে পাইপ দিয়ে জল ঢুকছে, মানে অক্সিজেন থেকে ওজোন তৈরি হচ্ছে। অন্যদিকে আরেকটা পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে ওজোন ভেঙে আবার অক্সিজেন হয়ে যাচ্ছে। দুটোই যদি সমান গতিতে হয়, ট্যাঙ্কের জলের স্তর কিন্তু একই থাকবে। খুব সুন্দর একটা অ্যানালজি। স্ট্র্যাটোস্ফিয়ারে ঠিক এই জিনিসটাই ঘটে। ওজোন স্তরে এই দুটি বিপরীত প্রক্রিয়া চক্রাকারে চলতে থাকে। বিজ্ঞানীদের ভাষায় একে বলে গতিশীল সাম্যাবস্থা বা ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর এর ফলে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে। কিন্তু প্রশ্ন হলো, যদি এই সাম্যাবস্থা এত সুন্দরভাবে কাজ করেই থাকে, তবে ভয়ের কি আছে? সাম্যাবস্থা কি নষ্ট হয়ে যাচ্ছে? দুঃখজনকভাবে হ্যাঁ। ১৯৮২ সালে ব্রিটিশ বিজ্ঞানী জো ফোরম্যান প্রথম লক্ষ্য করেন যে অ্যান্টার্কটিকার ওপরে ওজোন স্তর ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। অ্যান্টার্কটিকার ওপরে? আচ্ছা, এই পাতলা হয়ে যাওয়াটাকেই ওজোন গহ্বর বলে? ঠিক তাই। একেই আমরা ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র বলি। এত সুন্দর একটা প্রাকৃতিক ব্যালেন্স নষ্ট করছে কে? কারাই ভিলেন? প্রধানত দুটি ভিলেন আছে। প্রথমটি হল সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, আর দ্বিতীয়টি হল নাইট্রোজেনের অক্সাইড মানে NOx, যার মধ্যে প্রধান হল নাইট্রিক অক্সাইড বা NO। এই যে সিএফসির কথা বললে, এরা আসে কোথা থেকে? আমাদের রোজকার জীবনের আরামদায়ক যন্ত্র থেকে এরা আসে। রেফ্রিজারেটর, এসি, অ্যারোসল স্প্রে, ফোম তৈরি আর ইলেকট্রনিক যন্ত্র পরিষ্কারের কাজে উপাদান হিসেবে সিএফসি প্রচুর ব্যবহার হয়। আচ্ছা, কিন্তু এগুলো তো মাটিতে ব্যবহার হয়। এত উপরে যায় কিভাবে? এরা রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয়, তাই মাটিতে বিক্রিয়া করে নষ্ট হয় না। ধীরে ধীরে ভেসে একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে শুরু হয় ধ্বংসলীলা। মেকানিজমটা ঠিক কীরকম? স্ট্র্যাটোস্ফিয়ারে ইউভি রশ্মি সিএফসিকে ভেঙে দেয়। ধরো CF2Cl2কে ভেঙে সক্রিয় ক্লোরিন পরমাণু বা Cl তৈরি করে। এই ক্লোরিন সরাসরি ওজোনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে কি তৈরি করে? Cl এবং ওজোন মিলে তৈরি করে ক্লোরিন মনোক্সাইড বা ClO, আর তার সাথে সাধারণ অক্সিজেন অণু। এরপর ওই ClO আবার ওজোনের সাথে বিক্রিয়া করে। তারপর কি হয়? ClO আর ওজোন বিক্রিয়া করে পুনরায় একটি ক্লোরিন পরমাণু এবং দুটি অক্সিজেন অণু উৎপন্ন করে। এখানেই আসল মজাটা। খেয়াল করো, Cl কিন্তু বিক্রিয়া শেষে আবার ফিরে আসছে। ঠিক যেন ক্লাসের একটা দুষ্টু ছাত্র, যে নিজে একটা বেঞ্চে ডিস্টার্ব করে আবার পরের বেঞ্চে গিয়ে ডিস্টার্ব করা শুরু করে। দারুণ বলেছ, একদমই দুষ্টু ছাত্রের মতোই। একটা মাত্র ক্লোরিন পরমাণু এইভাবে লক্ষাধিক ওজোন অণু ধ্বংস করতে পারে। একটা পরমাণু লক্ষাধিক ওজন ধ্বংস করে। আচ্ছা, দ্বিতীয় ভিলেন NOx, এর ব্যাপারটা কি? সুপারসনিক জেট বিমান, বজ্রপাত এবং মোটরযানের ধোঁয়া থেকে নাইট্রিক অক্সাইড বা NO উৎপন্ন হয়। এরাও একইভাবে চক্রাকারে ওজোনকে ভেঙে দেয়। এদের রাসায়নিক বিক্রিয়াটা কেমন? NO সরাসরি ওজোনকে ভেঙে NO2 এবং অক্সিজেন তৈরি করে। এরপর ওই NO2 ওজোন স্তরের অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে আবার NO উৎপন্ন করে। মানে এখানেও সেই একই চক্র? হ্যাঁ, পরীক্ষার জন্য এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। মনে রাখবে, সিএফসি এবং NOx দুটোই ক্যাটালিটিক সাইকেল বা অনুঘটকীয় চক্রের মাধ্যমে বারবার ওজোন ধ্বংস করে। বুঝতে পারলাম। আচ্ছা, ওজোন স্তর ধ্বংস হলে আমাদের প্রাত্যহিক জীবনে বা পৃথিবীতে এর কি প্রভাব পড়বে? প্রভাব খুব মারাত্মক।
মানুষের ক্ষেত্রে ত্বক মারাত্মকভাবে পুড়ে যেতে পারে, ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেবে। আর গাছপালাও তো রেহাই পাবে না, তাই না? একদমই না। উদ্ভিদের সালোকসংশ্লেষ ব্যাহত হয়ে শস্যের উৎপাদন কমবে, পাতা বিবর্ণ হবে আর বীজের অঙ্কুরোদ্গম বাধা পাবে। পরিবেশ বা বাড়িমণ্ডলের কি অবস্থা হবে? সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটন ধ্বংস হবে, ফলে সামুদ্রিক মাছ ও প্রাণীদের জীবন বিপন্ন হবে। পৃথিবীর উষ্ণতা বাড়বে, মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রতলের উচ্চতা বাড়বে, আর বায়ুমণ্ডলে আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফোটোকেমিক্যাল স্মগের সৃষ্টি হবে। মানে চারদিক থেকে একটা মহাবিপদ। আজকের আলোচনা সত্যি খুব গভীর। একটু চট করে রিক্যাপ করে নেওয়া যাক। হ্যাঁ। ১. ওজোন স্তর আমাদের পৃথিবীর সানস্ক্রিন। ২. ইউভি রশ্মির প্রভাবেই ওজোনের সৃষ্টি ও বিনাশের সাম্যাবস্থা বজায় থাকে। ৩. সিএফসি ও NOx এর চেইন রিয়াকশনে ওজোন গহ্বর তৈরি হয়। আর ৪. মানুষ ও পরিবেশের ওপর এর ভয়ঙ্কর প্রভাব। একদম। সবশেষে একটু ভেবে দেখো তো, আমরা আমাদের আরামের জন্য যে সব জিনিস ব্যবহার করছি সেগুলোই কি আমাদের পৃথিবীর সানস্ক্রিন নষ্ট করে দিচ্ছে না? যদি আমরা এখনই সচেতন না হই, ভবিষ্যতে এই জীবনদায়ী সূর্যের আলোই কি আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে উঠবে না? খুব সুন্দর আর গভীর একটা প্রশ্ন। এটা নিয়ে তোমরা ভাবতে থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা স্টুডেন্টরা, শুরুতেই একটু কল্পনা করতে বলবো। ভাবো তো, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে যদি ঠিক এই মুহূর্তে কয়েকটি নির্দিষ্ট সম্পূর্ণ অদৃশ্য গ্যাস জাদুর মতো সরিয়ে নেওয়া যায়, তাহলে কি ঘটবে? বিষয়টা গভীরভাবে ভাবলে কিন্তু সত্যিই শিউরে উঠতে হয়। একদম, কারণ চোখের পলকে পৃথিবীর গড় তাপমাত্রা নেমে দাঁড়াবে -30°C। মানে চারদিকে সবকিছু জমে এক বিশাল বরফের গোলকে পরিণত হবে, তাই না? রাইট, মহাসাগরগুলোর উপরিভাগ সম্পূর্ণ জমে যাবে, গাছপালা বাঁচার কোনো সুযোগই পাবে না, আর খুব স্বাভাবিকভাবেই চেনা এই জীবজগতের অস্তিত্ব চিরতরে মুছে যাবে। কিন্তু এর উল্টো দিকটাও তো আছে। হ্যাঁ, এই গ্যাসগুলো যদি খুব সামান্য পরিমাণ বেড়ে যায়, তাহলে পৃথিবী এমনভাবে ফুটতে শুরু করবে যে এখানে কোনো প্রাণের বেঁচে থাকাই অসম্ভব হয়ে পড়বে। ঠিক। তো এই প্রচণ্ড ঠান্ডা আর অসম্ভব গরম, এই দুই চরম অবস্থার ঠিক মাঝখানে আমাদের পৃথিবীটা কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে এত নিখুঁত একটা ব্যালেন্স ধরে রেখেছে, সেটাই আজকের এই গভীর আলোচনার মূল রহস্য। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানছি? খুব সংক্ষেপে বললে, গ্রিনহাউস প্রভাব জিনিসটা আসলে কি, কোন গ্যাসগুলো এর জন্য দায়ী, এটা না থাকলে কি হতো, আর বিশ্ব উষ্ণায়নের আসল কারণ এবং তার সমাধান। তো চলো শুরুতেই যে -30°C কথা উঠল সেটা দিয়ে শুরু করা যাক। এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই পৃথিবীর আসল চেহারা হওয়ার কথা ছিল। মানে ব্যালেন্সটা কিভাবে কাজ করছে সেটা বোঝা দরকার। একদম। আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি হল পৃথিবীর এই থার্মোস্ট্যাট বা তাপমাত্রা নিয়ন্ত্রণের মেকানিজমটা আসলে কিভাবে কাজ করে। সহজ কথায় আমরা একে গ্রিনহাউস প্রভাব বলে থাকি। রাইট। কিন্তু এই নামটার আড়ালে যে সুন্দর একটা পদার্থবিদ্যা লুকিয়ে আছে সেটা বোঝা খুব জরুরি। ধরো, প্রতিদিন সকালে যে সূর্য ওঠে, সূর্য থেকে আসা বিপুল পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ভেদ করে সরাসরি আমাদের পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে। আর এই সৌরশক্তি বা আলো মূলত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের হয়ে থাকে, মানে শর্টওয়েভ রেডিয়েশন। ঠিক ধরেছ। আমাদের বায়ুমণ্ডল এই ক্ষুদ্র তরঙ্গের জন্য একদম স্বচ্ছ জানালার মতো কাজ করে। তার মানে এরা কোনো বাধা ছাড়াই সোজা পৃথিবীতে এসে পৌঁছায় এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তোলে। হ্যাঁ, কিন্তু ভূপৃষ্ঠ তো আর এই তাপটা চিরকাল নিজের কাছে ধরে রাখতে পারে না। একটা উত্তপ্ত বস্তু স্বভাবতই চাইবে তার তাপ বিকিরণ করে মহাশূন্যে ফিরিয়ে দিতে, যাতে একটা তাপীয় সাম্যাবস্থা বজায় থাকে। আর এখানেই তো পুরো প্রক্রিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা লুকিয়ে আছে। পৃথিবী যখন এই তাপটা মহাকাশে ফিরিয়ে দিতে চায়, তখন সে আর ওই ক্ষুদ্র তরঙ্গের আলো হিসেবে সেটা ফেরাতে পারে না। একদম সঠিক, কারণ পৃথিবীর তাপমাত্রা তো সূর্যের মতো অত বেশি নয়। রাইট। তাই ভূপৃষ্ঠ এই তাপটাকে দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড রশ্মি হিসেবে মহাকাশে বিকিরণ করে। সূর্য থেকে আসা আলো আর পৃথিবী থেকে ফিরে যাওয়া এই ইনফ্রারেড রশ্মির পার্থক্যের মধ্যেই পুরো রহস্যটা লুকিয়ে আছে। পৃথিবী থেকে বিকিরিত হওয়া এই দীর্ঘ তরঙ্গের ইনফ্রারেড রশ্মি যখন মহাশূন্যে ফিরে যাওয়ার জন্য বায়ুমণ্ডলের ভেতর দিয়ে যাত্রা শুরু করে, তখন বায়ুমণ্ডলে থাকা কয়েকটা বিশেষ গ্যাসীয় পদার্থ সেই রশ্মির পথ আটকে দাঁড়ায়, তাই তো? একদম তাই।
এই গ্যাসগুলো ইনফ্রারেড রশ্মির একটা বড় অংশ শোষণ করে নেয় এবং তারপর সেই তাপটাকে প্রতিফলিত করে বা পুনরায় বিকিরণ করে আবার ভূপৃষ্ঠের দিকেই ফিরিয়ে দেয়। আচ্ছা, ভাবো তো স্টুডেন্টরা, শীতকালে কম্বল যেমন শরীরের তাপ বাইরে যেতে দেয় না বলে আমরা গরম থাকি, বায়ুমণ্ডলের এই গ্যাসগুলোও ঠিক সেরকম অদৃশ্য কম্বলের মতো কাজ করছে। খুব চমৎকার একটা উপমা। এই অদৃশ্য কম্বলটা ভূপৃষ্ঠ ও তার সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রেখে জীবকুলের বেঁচে থাকার জন্য একটা নিখুঁত অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে। হুম। বিজ্ঞানের ভাষায় এই প্রাকৃতিক প্রক্রিয়াটাকেই গ্রিনহাউস প্রভাব বলা হয়। শীতপ্রধান দেশে কাঁচের ঘর বা গ্রিনহাউস বানিয়ে যেমন ভেতরে গাছপালা গরম রাখা হয়, ঠিক সেই একই মেকানিজম পুরো পৃথিবী জুড়ে কাজ করছে। মানে কাঁচ যেমন সূর্যের আলোকে ঢুকতে দেয় কিন্তু ভেতরের উত্তাপকে বাইরে যেতে দেয় না, এই গ্যাসগুলো ঠিক সেই কাঁচের মতোই আচরণ করে। একদম ঠিক। তাহলে এখান থেকে আমরা পরের অংশে যাই। এই উপমা থেকে স্বভাবতই একটা প্রশ্ন আসে, বায়ুমণ্ডলের এই কম্বলটি ঠিক কোন কোন গ্যাস দিয়ে তৈরি, আর সবাই কি এই দলে পড়ে? খুব সুন্দর প্রশ্ন। বায়ুমণ্ডলের সব গ্যাস কিন্তু এই গ্রিনহাউস প্রভাব দেখায় না। যারা দেখায় তাদেরকে এই গ্রিনহাউস গ্যাস বলা হয়। আচ্ছা। এই গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে প্রধান হল কার্বন ডাই অক্সাইড বা CO2। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে এই গ্যাসের অবদান সর্বাধিক, প্রায় 50%। মানে একাই অর্ধেক? হ্যাঁ, এরপরে যে গ্যাসটির নাম আসে সেটি হল মিথেন, যার অবদান প্রায় 19%। এরপর রয়েছে ক্লোরোফ্লুরোকার্বন বা CFC, যা 16% প্রভাব ফেলে। আচ্ছা। ওজোনের অবদান 8%, নাইট্রাস অক্সাইড বা N2O এর অবদান 5%, এবং অবাক লাগলেও জলীয় বাষ্পের অবদানও প্রায় 2%। এখানেই আসল মজাটা খেয়াল করো। বায়ুমণ্ডলে তো নাইট্রোজেন আর অক্সিজেন সবচেয়ে বেশি থাকে, তাই না? প্রায় 99%। তাহলে তারা কি গ্রিনহাউস গ্যাস নয়? এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। বাতাসে 99% জায়গা জুড়ে থাকলেও নাইট্রোজেন এবং অক্সিজেন বিন্দুমাত্র গ্রিনহাউস প্রভাব দেখায় না। কেন বলো তো? এর পেছনের বৈজ্ঞানিক কারণটা লুকিয়ে আছে তাদের আণবিক গঠনে। নাইট্রোজেন এবং অক্সিজেন হল দ্বিপরমাণুক অণু, যাদের গঠন খুব প্রতিসম। যখন ইনফ্রারেড রশ্মি এই গ্যাসগুলোর উপর এসে পড়ে, এরা সেই রশ্মি শোষণ করতে পারে না। ও আচ্ছা, মানে ইনফ্রারেড রশ্মি এদের ভেতর দিয়ে একদম সরাসরি বেরিয়ে যায়। ঠিক তাই। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের মতো অণুগুলো একটু বেশি নমনীয়। ইনফ্রারেড রশ্মি যখন এদের গায়ে এসে পড়ে, তখন এই অণুগুলো সেই শক্তি শোষণ করে কাঁপতে শুরু করে বা ভাইব্রেট করে। হুম। এই কম্পনের ফলেই তারা তাপটাকে ধরে রাখে এবং চারদিকে ছড়িয়ে দেয়। যে অণু ইনফ্রারেড রশ্মি শোষণ করতে পারবে না, সে কখনোই গ্রিনহাউস গ্যাস হতে পারবে না। তাই নাইট্রোজেন আর অক্সিজেন এখানে শুধুই দর্শক। তার মানে গ্রিনহাউস প্রভাব আসলে কোনো ভিলেন নয়, বরং এটি একটি প্রাকৃতিক এবং অত্যন্ত দরকারি প্রক্রিয়া যা আমাদের বাঁচিয়ে রেখেছে। একেবারেই তাই। আমরা আগেই আলোচনা করেছি যে এই গ্রিনহাউস গ্যাসগুলো যদি না থাকত, পৃথিবীর গড় তাপমাত্রা -30°C হয়ে যেত। বাপরে। হ্যাঁ, এই তীব্র ঠান্ডায় জীবকুলের বেঁচে থাকা সম্ভব হতো না এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। এটি প্রকৃতির এক অদ্ভুত আশীর্বাদ। কিন্তু এটার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় জুড়ে আছে। গ্রিনহাউস প্রভাব যদি ভালোই হয়, তবে সমস্যাটা শুরু হলো কোথায়? কম্বলটা কি বেশি মোটা হয়ে যাচ্ছে? ঠিক সেটাই ঘটছে। প্রকৃতির নিজস্ব একটা ব্যালেন্স ছিল, কিন্তু মানবজাতির বিভিন্ন ক্রিয়াকলাপের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলোর পরিমাণ ক্রমাগত বাড়ছে। এর ফলে সারা বিশ্বজুড়ে ক্রমাগত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির যে ঘটনা ঘটছে, তাকেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। স্টুডেন্টরা, এই ব্যাপারটা একটু সহজ করে ভাবো। ঠিক যেমন শীতের রাতে একাধিক মোটা কম্বল চাপা দিলে অতিরিক্ত গরম লাগতে শুরু করে, পৃথিবীর ক্ষেত্রেও এই গ্যাসগুলো বেড়ে গিয়ে অতিরিক্ত তাপ আটকে ফেলছে। একদম ঠিক বলেছ। আর এই কম্বল মোটা হওয়ার প্রধান কারণগুলো দেখলে বোঝা যাবে এর পেছনে সম্পূর্ণভাবে আমাদেরই কাজ দায়ী। যেমন ধরো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার। দ্বিতীয় কারণটা হল ক্রমাগত অরণ্যচ্ছেদ বা গাছ কেটে ফেলা। রাইট, কারণ গাছ তো স্বাভাবিক গ্রাহক হিসেবে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। একদম। গাছ কমে যাওয়ায় বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা আরও দ্রুত বাড়ছে
এছাড়া আধুনিক কৃষি এবং শিল্পের কারণে বাতাসে সিএফসি, মিথেন ও নাইট্রাস অক্সাইডের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট। এই শতাব্দীর মাঝামাঝি পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন মাত্র 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি শুনতে খুব সামান্য মনে হলেও এর চেইন রিঅ্যাকশন বা প্রভাব যে কতটা বিশাল ও ধ্বংসাত্মক তা সত্যিই ভাবার মতো। অনেকেই ভাবেন 2 ডিগ্রি বাড়লে আর এমন কি হবে, কিন্তু যখন গ্লোবাল অ্যাভারেজ তাপমাত্রা বাড়ে তার প্রভাব হয় মারাত্মক। 2 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির ফলেই মেরু অঞ্চলের বিশাল বরফের স্তূপ গলতে শুরু করবে। আর সেই বরফ গলা জল সমুদ্রে এসে পড়লে সমুদ্রপৃষ্ঠের জলস্তর বাড়বে এবং মহাপ্লাবন দেখা দেবে। সুন্দরবনের মতো নিচু অঞ্চল তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে। ঠিক তাই। শুধু তাই নয়, সমুদ্রের লবণাক্ত জল কৃষি জমিতে প্রবেশ করে উর্বর জমিকে অনুর্বর করে তুলবে। অনেক পশু পাখি বিলুপ্ত হবে, বাস্তুতন্ত্র ধ্বংস হবে। মানে একটা পুরো ইকোসিস্টেম কোল্যাপস করবে। একদম। সুপার সাইক্লোন ও টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগগুলো আরও বিধ্বংসী হবে এবং ম্যালেরিয়া, ডেঙ্গুর মতো গ্রীষ্মকালীন রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। এত বড় বিপদের কথা জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, বাঁচার কি কোনো উপায় নেই? কিভাবে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি? সমাধান আমাদের হাতেই আছে। প্রথম এবং প্রধান পদক্ষেপ হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে দূষণহীন বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি বা বায়োমাস শক্তি। পাশাপাশি সাইকেল, রিকশা, বৈদ্যুতিক গাড়ি বা হস্তচালিত নৌকার মতো দূষণহীন পরিবহন ব্যবহার করতে হবে। রাইট। এবং সবচেয়ে জরুরি হল বনসৃজন করতে হবে, কারণ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে। আর পরিশেষে সিএফসি এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করতে হবে। বুঝতে পারছো তো স্টুডেন্টরা, আমাদের ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্তগুলোই কিন্তু এই বড় পরিবর্তন আনতে পারে। গাছ লাগানো বা সাইকেল চালানোর মতো সাধারণ কাজগুলো পরিবেশের জন্য কতটা জরুরি সেটা এখন স্পষ্ট। তো আলোচনার একদম শেষে এসে আমরা যদি একটা কুইক রিক্যাপ করি, আমরা দেখলাম গ্রিনহাউস প্রভাবের মেকানিজম কিভাবে কাজ করে, প্রধান গ্যাসগুলোর নাম জানলাম কিভাবে এরা আমাদের -30 ডিগ্রির হাত থেকে রক্ষা করে। তারপর আমরা দেখলাম গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ, 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির ভয়াবহ প্রভাব এবং সবশেষে দূষণ কমানোর উপায়গুলো। তো এখন একটা প্রশ্ন রেখে যাচ্ছি তোমাদের জন্য। পৃথিবী কি নিজে নিজে বদলে যাচ্ছে, নাকি আমরা মানুষই তাকে বদলে দিচ্ছি? খুব ভাবার মতো একটা প্রশ্ন। আর যদি আমরা বদলে দিচ্ছি, তাহলে কি আমাদেরই দায়িত্ব না তাকে আবার ঠিক করে তোলা? ভাবো, কারণ ভবিষ্যতের পৃথিবীটা কিন্তু তোমার হাতেই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। একবার ভাবলে কেমন হয়, এই যে আমাদের রান্নাঘরের চুলোর আগুন থেকে শুরু করে হাইওয়েতে ছুটে চলা বিশাল ট্রাক, সবকিছুই তো একটা অদৃশ্য শক্তির ওপর ভর করে চলছে। এই শক্তিটা ঠিক কোথা থেকে আসে? এটা কি অসীম, নাকি একদিন সত্যিই ফুরিয়ে যাবে? হ্যাঁ, এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন। আর এই শক্তির উৎসগুলো নিয়েই আমাদের আজকের এই বিস্তারিত আলোচনায় সবাইকে স্বাগতম। একদম। এখানে আমরা কোনো বোরিং মুখস্থবিদ্যার দিকে যাব না। আমাদের মূল লক্ষ্যই হল কনসেপচুয়াল ক্ল্যারিটি আর প্রিমিয়াম কন্টেন্ট দেওয়া। ঠিক তাই। আর হ্যাঁ, এই সেশন শেষে কিন্তু কালারফুল ডিটেল নোটস বা মাইন্ড ম্যাপ একদম রেডি থাকবে ডেসক্রিপশনে। মানে আলাদা করে আর কিচ্ছু খুঁজতে হবে না। আর আগামী দিনে আরও অনেক নতুন প্রজেক্ট আসছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকা যেতে পারে। তো আজকের আলোচনায় আমরা গল্পের ছলে বুঝব জ্বালানি বা ফিউয়েল আসলে কি, তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালুর আসল রহস্যটা কোথায়, আর কেন জীবাশ্ম জ্বালানি বাঁচানো আমাদের অস্তিত্বের জন্যে ভীষণ জরুরি। আচ্ছা, এই যে আমরা রোজ কাঠ, কয়লা, পেট্রোল বা এলপিজি ব্যবহার করছি, এই সব জ্বালানি তো আর একই রকম শক্তি দেয় না, তাই না? একদমই না। মানে যেসব পদার্থ পুড়লে আমরা তাপ আর আলো পাই, তাদেরকেই তো আমরা জ্বালানি বলি। সেটা কঠিন, তরল বা গ্যাসীয় যাই হোক না কেন। ধরো আমরা যখন বাজার থেকে খাবার কিনে, তখন প্যাকেটের গায়ে ক্যালোরি লেখা থাকে। মানে খাবারটা থেকে আমরা কতটা শক্তি পাব। জ্বালানির ক্ষেত্রেও কি ঠিক এরকমই কিছু মাপা যায়? খুব সুন্দর একটা তুলনা টেনেছ। বিজ্ঞানের ভাষায় আমরা একেই বলি তাপন মূল্য বা ক্যালোরিফিক ভ্যালু। আচ্ছা, এই তাপন মূল্য জিনিসটা আসলে কি? একটু সহজ করে যদি বোঝানো যায়।
হ্যাঁ, সোজা কথায় বলতে গেলে 1 কেজি ভরের কোনো কঠিন তরল বা গ্যাসীয় জ্বালানি যদি সম্পূর্ণভাবে পোড়ানো হয় তবে ঠিক যতটা তাপ উৎপন্ন হবে সেটাই হলো তার তাপনমূল্য। ও আচ্ছা, তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি থেকে কতটা হিট এনার্জি বেরোচ্ছে সেটাই আমরা মাপছি। আচ্ছা, যেহেতু সব জ্বালানির ক্যালোরি বা তাপন মূল্য এক নয়, তাহলে এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে? মানে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? ডেটাগুলো দেখলে বেশ অবাক হতে হয়। ধরো, শুকনো কাঠ থেকে আমরা সবচেয়ে কম শক্তি পাই। এর তাপনমূল্য মাত্র 17,000 কিলোজুল পার কেজি। মাত্র 17,000। আর অন্যান্য জ্বালানিগুলোর কি অবস্থা? কাঠ থেকে একটু বেশি শক্তি দেয় কয়লা, তারপর যথাক্রমে আছে ডিজেল, কেরোসিন আর পেট্রোল। কিন্তু সবচেয়ে বেশি তাপনমূল্য হল এলপিজি বা রান্নার গ্যাসের। কত সেটা? প্রায় ৪৯,৫০০ কিলোজুল পার কেজি। মানে কাঠের প্রায় ৩ গুণ শক্তি পাওয়া যায় এলপিজি থেকে। ওয়াও! মানে কাঠ, কয়লা, ডিজেল, কেরোসিন, পেট্রোল আর শেষে এলপিজি। শক্তির এই ক্রমটা তো দারুণ ইন্টারেস্টিং। ঠিক এই কারণেই বোধহয় রান্নায় কাঠ ব্যবহার না করে আমরা এলপিজি ব্যবহার করি, তাই না? আমাদের কাছে এভাবেই মজুদ থাকবে। এখানেই তো আসল ক্রাইসিস। এই জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউয়েলগুলো সংরক্ষণ করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। এর পেছনে মূলত 4টে খুব স্ট্রং কারণ আছে। 4টে কারণ। প্রথমটা তো নিশ্চয়ই এদের ভাণ্ডার সীমিত হওয়ার বিষয়টা। হ্যাঁ, ঠিক তাই। প্রথমত, এদের পরিমাণ পৃথিবীতে খুব লিমিটেড। আর দ্বিতীয়ত, এগুলো কিন্তু পুনর্নবীকরণযোগ্য নয়। মানে একবার শেষ হয়ে গেলে আর চট করে তৈরি করা যাবে না, তাই তো? ঠিক বলেছ। কারণ মাটির নিচে প্রবল চাপ আর তাপে এগুলো তৈরি হতে কোটি কোটি বছর সময় লাগে। আমরা হয়তো কয়েক সেকেন্ডে পুড়িয়ে ফেলছি, কিন্তু প্রকৃতি তো আর ম্যাজিক করে কালকেই নতুন পেট্রোল বানাতে পারবে না। আর তৃতীয় কারণটা কি? পরিবেশের সাথে যুক্ত। কারণ এগুলো পোড়ালে তো প্রচুর ধোঁয়া বেরোয়। একদম। দহনের ফলে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড আর অন্যান্য গ্রিনহাউস গ্যাস বাতাসে মিশছে। আর এর ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এমন চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে চতুর্থ কারণটা কি? চতুর্থ কারণটা হলো ভবিষ্যতের কথা ভাবা। বিজ্ঞান তো থেমে নেই। ভবিষ্যতে উন্নত আর বিকল্প প্রযুক্তির আবিষ্কার হবেই, কিন্তু সেই নতুন প্রজন্মের বিজ্ঞানীদের তো কিছুটা সময় দিতে হবে, তাই না? ও, দারুণ পয়েন্ট। মানে আমরা যদি আজই সব জ্বালানি শেষ করে ফেলি, তাহলে ওরা বিকল্প কোনো শক্তির উৎস পুরোপুরি কার্যকর করার সময়টাই তো পাবে না। ঠিক তাই। তাই এখনই সব খরচ করা যাবে না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা, আজকের এই বিস্তারিত আলোচনা থেকে আমরা তো অনেক কিছু শিখলাম। জ্বালানি কি, তাপন মূল্যের একক যে কিলো জুল পার কেজি, আর এর বিচারে এলপিজি কেন এত সেরা। হ্যাঁ, আর তার পাশাপাশি পরিবেশ রক্ষায় জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের এই যে প্রয়োজনীয়তা, সেটাও আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম। একদম। তবে যাওয়ার আগে একটা কথা সবাইকে একটু ভাবতে বলবো। আমরা প্রতিদিন এত সহজে, এত দ্রুত এই জ্বালানিগুলো পুড়িয়ে ফেলছি। কোটি বছরের সঞ্চিত শক্তি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। সত্যি তাই। আজ যদি আমরা সচেতন না হই আর সব জ্বালানি নিঃশেষ করে ফেলি, তাহলে আগামী পৃথিবী কি আমাদের কোনোদিন ক্ষমা করবে? খুব সুন্দর একটা চিন্তার জায়গা তৈরি করে দিলে। সবাই এটা নিয়ে একটু ভেদো। আজকের মতো আমাদের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। উম আজকের সোর্সগুলো ঘাঁটতে গিয়ে একটা মারাত্মক দৃশ্যপট বারবার মাথায় আসছিল। ভেবে দেখার মতো একটা বিষয়। যদি এমন কোনো সকাল আসে যেদিন পৃথিবীর শেষ কয়লার টুকরোটা পুড়ে ছাই হয়ে গেছে আর তেলের কূপগুলো থেকে এক ফোঁটাও পেট্রোলিয়াম উঠছে না, তখন কি হবে? আমাদের আধুনিক সভ্যতার চাকা, মানে ইন্টারনেট সার্ভার থেকে শুরু করে বিমানের ইঞ্জিন, সবকিছু কি মুহূর্তের মধ্যে থমকে যাবে? হ্যাঁ, আমরা কি আবার সেই অন্ধকার যুগে ফিরে যাব, নাকি বিজ্ঞানের কাছে এর কোনো ম্যাজিক সমাধান আছে? এই নিয়েই আজকের আমাদের ডিপ ডাইভ। বিষয়বস্তু হল স্থিতিশীল উন্নয়ন আর পরিবেশের সুরক্ষার বিভিন্ন বিকল্প বা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা নেব। হ্যাঁ, এই স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট শব্দটা ইদানিং খুব শোনা যায়। এর মূল কথা হল ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে শক্তির ব্যবহার করা। মানে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণ নিঃশেষ না করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট না করে বর্তমানের চাহিদা মেটানো, তাই না? একদম ঠিক। সোর্সগুলো শক্তির উৎসকে মূলত দুটি ভাগে ভাগ করেছে।
অনবীকরণযোগ্য যেমন জীবাশ্ম জ্বালানি আর পুনর্নবীকরণযোগ্য যেমন ধরো সৌরশক্তি বা বায়ু শক্তি। হুম, এই পুনর্নবীকরণযোগ্য শক্তির কনসেপ্টটা স্টুডেন্টদের কাছে আরও ক্লিয়ার করা দরকার। ভাবো তো, বিষয়টা ঠিক একটা সেভিংস অ্যাকাউন্টের মতোই। জীবাশ্ম জ্বালানি মানে কয়লা বা পেট্রোলিয়াম হলো আমাদের অ্যাকাউন্টে থাকা মূল জমানো টাকা, যা খরচ করলে একদিন অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। টাকা সুদের মতো, তাই তো? একদম। এই সুদ আমরা প্রতিদিন পাচ্ছি এবং এটা ফুরিয়ে যায় না। আমরা যদি শুধু এই সুদের উপর নির্ভর করে চলি, তাহলে মূলধনও অক্ষত থাকবে। দারুণ একটা অ্যানালজি। আর এই সুদের সবচেয়ে বড়, মানে সবচেয়ে অসীম উৎস হলো আমাদের সূর্য। সোর্সগুলোতে সৌরশক্তি নিয়ে বেশ বিস্তারিত আলোচনা রয়েছে। হ্যাঁ, পৃথিবীর প্রায় সব শক্তির আদি উৎস তো এই সূর্যই। এই দূষণমুক্ত শক্তিকে কাজে লাগানোর অন্যতম সহজ একটা পদ্ধতি হলো সোলার কুকার। হুম, সোলার কুকারের নামটা শুনলে মনে হয় রোদে ফেলে রেখে রান্না করার কোনো জাদুকরি বাক্স, কিন্তু এর বিজ্ঞানটা আসলে লুকিয়ে আছে রঙের মধ্যে। ঠিক, সোলার কুকারের ভেতরের তলটা সম্পূর্ণ কালো রঙের করা হয়, কারণ তাপগতিবিদ্যার সূত্র অনুযায়ী কালো বর্ণ তাপের সবচেয়ে ভালো শোষক। হ্যাঁ, আর এর সবচেয়ে আকর্ষণীয় অংশটা হলো এর ওপরের কাঁচের ঢাকনা। এই ঢাকনাটা পুরো সিস্টেমের আসল হিরো। খেয়াল করো, এই কাঁচের ঢাকনাটা কিভাবে কাজ করে। এটা একদম পৃথিবীর বায়ুমণ্ডলের গ্রিন হাউস এফেক্টের মতোই তাপটাকে ভেতরে আটকে ফেলে। তো হয় তখন তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, আর সেই তাপ বাইরে বেরোতে পারে না। ফলে বাক্সের ভেতরে তাপমাত্রা হু হু করে বেড়ে গিয়ে দিব্যি রান্না হয়ে যায়। তবে সোলার কুকার তো সরাসরি তাপশক্তি ব্যবহার করে। সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করার প্রযুক্তিটি আরও বেশি যুগান্তকারী। হ্যাঁ, ফটোভোল্টাইক কোষ বা সৌরকোষের কথা বলছো তো? এটা তো সিলিকন দিয়ে তৈরি এক ধরনের অর্ধপরিবাহী। ঠিক, কিন্তু এক টুকরো সিলিকনকে রোদে ফেলে রাখলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় কিভাবে? এর পেছনে রয়েছে ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। উম, মানে সূর্যের আলো যে অসংখ্য ক্ষুদ্র শক্তির প্যাকেট বা ফোটন দিয়ে তৈরি, সেই ফোটন কণাগুলো সিলিকনের উপর এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আর ফোটনের ধাক্কায় সিলিকন পরমাণুর ইলেকট্রনগুলো নিজেদের কক্ষপথ থেকে ছিটকে বেরিয়ে আসে। ইলেকট্রনের এই প্রবাহই হল বিদ্যুৎ। ও আচ্ছা, মানে কোনো চলনশীল যন্ত্রপাতি ছাড়াই বিদ্যুৎ তৈরি হচ্ছে। মহাকাশে কৃত্রিম উপগ্রহ, ট্রাফিক সিগন্যাল বা ক্যালকুলেটরে এই সোলার প্যানেলগুলো খুব ব্যবহৃত হয়। একদম, কিন্তু একটা বাস্তব সমস্যাও আছে। সূর্য তো আর ২৪ ঘন্টা আলো দেয় না। তখন আমাদের শক্তির যোগান কোথা থেকে আসবে? হুম, সেই কারণে আমাদের শক্তির অন্যান্য বিকল্পের দিকে নজর দিতে হবে। যেমন ধরো বায়ুর প্রবাহ বা সমুদ্রের জোয়ার ভাটা, এগুলো তো অবিরাম প্রক্রিয়া। ঠিক বলেছ। প্রবাহিত বায়ুর গতিশক্তিকে কাজে লাগিয়ে বায়ুকল বা উইন্ডমিল চালানোর বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বায়ুকলে টারবাইনের কার্যপ্রণালীটা বেশ আকর্ষণীয়। বাতাসের ধাক্কায় ব্লেডগুলো ঘোরে, ফলে বায়ুর গতিশক্তি প্রথমে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আর তারপর টারবাইনের ভেতরে থাকা জেনারেটর সেই যান্ত্রিক শক্তিকে বিদ্যুতে পরিণত করে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে পরীক্ষার জন্য। হ্যাঁ, ভারতে কোথায় কোথায় উইন্ড এনার্জি ফার্ম আছে সেটা স্টুডেন্টদের মনে রাখতে হবে, যেমন গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন। একদম। আর ওড়িশার পুরী এবং আমাদের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপেও উইন্ড ফার্ম রয়েছে। সমুদ্র উপকূলে বাতাস বাধাহীনভাবে বয় বলে এই জায়গাগুলো আদর্শা। প্রকৃতির গতিশক্তিকে কাজে লাগানোর আরেকটা বড় ক্ষেত্র হল সমুদ্রের জোয়ার ভাটা। যখন জোয়ার আসে তখন উপকূলে বাঁধ দিয়ে জল আটকে রাখা হয়। আর ভাটার সময় সেই আটকে থাকা বিপুল পরিমাণ জল তীব্র বেগে ছেড়ে দেওয়া হয়। এই প্রবল জলস্রোত সরাসরি টারবাইনের ব্লেডকে ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। কিন্তু বায়ু বা জল, এরা কেউই তো ধ্রুবক নয়। বাতাস থেমে যেতে পারে। আমাদের কি এমন কোনো উৎস নেই যা ২৪ ঘন্টা এক নাগাড়ে শক্তি যোগাতে পারে? উম, এই কারণেই আমাদের মাটির নিচের এক বিপুল শক্তির ভাণ্ডারের দিকে তাকাতে হবে, যাকে ভূতাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি বলে। হ্যাঁ, পৃথিবীর কেন্দ্র তো একটা বিশাল অগ্নিকুণ্ড। পৃথিবীর পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায়, উষ্ণতা ততই বাড়তে থাকে। একদম, বিশেষ করে আগ্নেয়গিরি অঞ্চলে প্রতি কিলোমিটার গভীরতায় তাপমাত্রা ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। হুম, এই তাপকে কাজে লাগানোর প্রযুক্তিটা বেশ অবাক করার মতো।
মাটির প্রায় 3 কিলোমিটার গভীরে দুটো সমকেন্দ্রিক নল ঢুকিয়ে দেওয়া হয়, তাই না? ঠিক, মানে একটা মোটা নলের ভেতরে আরেকটা সরু নল। বাইরের মোটা নলটা দিয়ে সাধারণ তাপমাত্রার ঠান্ডা জল প্রবল চাপে নিচে পাঠানো হয়। আর পৃথিবীর ভেতরের প্রচণ্ড তাপে সেই জল মুহূর্তের মধ্যে বাষ্প বা স্টিমে পরিণত হয়ে ভেতরের সরু নল দিয়ে তীব্র বেগে ওপরে বেরিয়ে আসে। হ্যাঁ, আর সেই স্টিমের ধাক্কায় জেনারেটরের টারবাইন ঘোরানো হয়। এখানে আসল মজাটা, এই পদ্ধতিতে পরিবেশ দূষণ একেবারেই হয় না। মানে পৃথিবী নিজেই একটা বিশাল প্রাকৃতিক বয়লার হিসেবে কাজ করছে। সত্যিই অসাধারণ একটা প্রযুক্তি। মাটির নিচের শক্তির পর এবার আমরা জীবজগতের দিকে যাই। উদ্ভিদ আর প্রাণীজ বর্জ্য থেকে যে শক্তি পাওয়া যায়, যাকে বায়োমাস শক্তি বলি। বায়োমাস মানে তো কৃষিজাত বর্জ্য, গোবর, কচুরিপানা বা মৃত প্রাণীর দেহাবশেষ, এগুলো থেকে বায়োগ্যাস তৈরি করা হয়। একদম। আর এই গ্যাস তৈরির প্রক্রিয়াটা হয় একটা বায়োনিরুদ্ধ প্রকোষ্ঠ বা ডাইজেস্টারে, যেখানে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কাজ করে। হ্যাঁ, এই মিথানোজেনিক ব্যাকটেরিয়াগুলো বায়ুর অনুপস্থিতিতে বর্জ্যকে বিয়োজিত করে বায়োগ্যাস তৈরি করে। ঠিক। আর স্টুডেন্টদের মনে রাখতে হবে, এই বায়োগ্যাসের মূল উপাদান হল মিথেন গ্যাস, যা প্রায় 60 থেকে 80% থাকে। সাথে 15 থেকে 40% কার্বন ডাই অক্সাইড থাকে। কিন্তু গ্যাস তৈরি হওয়ার পর ডাইজেস্টারের ভেতরে যে অবশিষ্টাংশ পড়ে থাকে সেটার কি হয়? সেটা তো দূষণ ছড়াতে পারে। না না, মোটেও না। এই নিষ্ক্রিয় অবশিষ্টাংশ নাইট্রোজেন ও ফসফরাস সমৃদ্ধ অত্যন্ত উন্নত মানের সার হিসেবে কৃষিকাজে ব্যবহৃত হয়। মানে একদম শূন্য অপচয়। দারুণ ব্যাপার। এর পাশাপাশি আবর্জনা পুড়িয়ে সরাসরি স্টিম তৈরি করে বিদ্যুৎ উৎপাদনের কথাও সোর্সগুলোতে আছে। আর বায়োফুয়েলের কনসেপ্টটাও খুব রোমাঞ্চকর। হ্যাঁ, বায়োইথানল এবং বায়োডিজেল। আখ বা ভুট্টা থেকে বায়োইথানল তৈরি করে পেট্রোলের সাথে মেশানো হয়। আর জ্যাট্রোফা গাছের বীজ থেকে ট্রান্স এস্টাইরিফিকেশন পদ্ধতিতে বায়োডিজেল তৈরি হয়। নামটা বেশ খটমট। ট্রান্স এস্টেরিফিকেশন। এই পদ্ধতিতে উদ্ভিজ্জ তেলের বড় অণুগুলোকে ভেঙে ছোট এবং পাতলা এস্টার অণুতে পরিণত করা হয়, যাতে ইঞ্জিনে সহজে ব্যবহার করা যায়। একদম ঠিক। এতক্ষণ তো আমরা বেশ পরিবেশবান্ধব বিকল্প শক্তির কথা বললাম, কিন্তু সোর্সগুলো মিথেন গ্যাসের আরও দুটো জীবাশ্ম উৎসের কথা বলেছে। হ্যাঁ, এর মধ্যে প্রথমটি হল কোলবেড মিথেন বা সিভিএম। কয়লা খনির কয়লার স্তরে প্রচুর মিথেন গ্যাস সঞ্চিত থাকে। ঠিক বলেছ। আর এই মিথেন গ্যাস সংগ্রহের জন্য স্টিলের পাইপ দিয়ে কয়লার স্তরে জমে থাকা জল পাম্প করে বের করে আনা হয়। জল বেরিয়ে গেলেই তো ভেতরে চাপ কমে যায়, আর তখন কয়লার গায়ে লেগে থাকা মিথেন গ্যাস মুক্ত হয়ে পাইপ দিয়ে ওপরে উঠে আসে। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লা খনি থেকে দৈনিক প্রায় 5 লক্ষ কিউবিক মিটার কোলবেড মিথেন তোলা হচ্ছে। এটা তো বিশাল ব্যাপার। এরপর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা মিথেন হাইড্রেট, যাকে ফায়ার আইস বলা হয়। ভাবো একবার, বরফ আবার আগুনে জ্বলে নাকি? কিন্তু মিথেন হাইড্রেটকে ঠিক এই কারণেই ফায়ার আইস বলা হয়। হ্যাঁ, ব্যাপারটা জাদুর মতো মনে হলেও এর রাসায়নিক সংকেত স্টুডেন্টদের মনে রাখতে হবে। CH4.5.7H2O অথবা 4CH4.23H2O। একদম। সমুদ্রের তলদেশে পাললিক শিলার নিচে জলের প্রচণ্ড চাপে এটা তৈরি হয়। জলের অণুগুলো জমাট বেঁধে একটা খাঁচার মতো তৈরি করে, আর তার ভেতর মিথেন আটকে পড়ে। একেই তো ক্ল্যাথরেট বলে, তাই না? আর এই ফায়ার আইসের শক্তির পরিমাণ শুনলে চমকে যেতে হয়। ঠিক বলেছ। এসটিপিতে মাত্র 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে প্রায় 170 লিটার মিথেন গ্যাস পাওয়া যায়। এটা শক্তির একটা বিপুল ভাণ্ডার। তাহলে আজকের পুরো আলোচনায় আমরা অনেকগুলো বিকল্প শক্তির কথা জানলাম। স্থিতিশীল উন্নয়নের জন্য সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ, বায়োগ্যাস থেকে শুরু করে ফায়ার আইস পর্যন্ত বিশাল সমাহার রয়েছে আমাদের কাছে। হ্যাঁ, এই সোর্সগুলো আমাদের নিশ্চিত করে যে জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে গেলেও বিজ্ঞানের কাছে সমাধানের অনেকগুলো পথ খোলা আছে। একদম। তবে আজকে ডিপ ডাইভ শেষ করার আগে একটা চিন্তার বিষয় স্টুডেন্টদের জন্য রেখে যেতে চাই। হ্যাঁ, আজকের সোর্স থেকে আমরা জানলাম ফায়ার আইস থেকে প্রচুর মিথেন পাওয়া যায়। কিন্তু ভেবে দেখো তো, সমুদ্রের গভীর থেকে এই গ্যাস তোলার সময় যদি কোনোভাবে লিকেজ হয়ে যায়? বিপুল পরিমাণ মিথেন গ্যাস যদি বাতাসে মিশে যায়, মিথেন তো মারাত্মক একটা গ্রিনহাউস গ্যাস।
একদম। তখন পৃথিবীর তাপমাত্রার উপর তার কীরকম মারাত্মক প্রভাব পড়তে পারে, এটা সবার ভাবনার জন্য রইল। হ্যাঁ, এই চিন্তামূলক প্রশ্নটা নিয়েই আজকে আমরা বিদায় নেব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।